আমার এসএসসি রেজাল্ট এসএসসি ক্লাস 10 এসএসসি রেজাল্ট ছিল মাত্র 3.72 এ মাইনাস এখন আমার রেজাল্ট পাইছে তারা তো আমার উপর থেকে যত এক্সপেকটেশন ছিল সব সরাই দিয়েছে ভাই। যার দুইটা প্লাস আছে ওর থেকে মাত্র আমি 4 মার্ক পিছানো। ওর চেয়ে আমি একটু বেশি পড়বো। হ্যাঁ, আপনাদের তাইলে কি আপনাদের পেশাগত ক্ষেত্র কি যুদ্ধের জায়গা? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনলি আর্টসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের এইচএসসি রেজাল্টের পরে করণীয়, অ্যাডমিশনের আগ পর্যন্ত করণীয় এমন আরেকটা পর্বে। গত পর্বে তোমরা মানিক ভাইয়ের গল্প শুনেছো, একজন নন জিপে 5 হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় জয়ের গল্প, এবং তোমাদের একজন প্রমিনেন্ট ফেস হওয়ার গল্প। প্রমিনেন্ট ফেস হওয়ার গল্প আমরা খুব বেশি শুনি নাই, তবে এবার ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ফেস অফ ঢাকা ইউনিভার্সিটি তেমন একজনের থেকে তার গল্প শুনবো, তার প্রমিনেন্ট হওয়ার গল্পও শুনবো, তার নন এ প্লাস হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করার গল্প শুনবো। আমাকে তো চেনই, আমি মাহতাব আজমাইন রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। নৃবিজ্ঞান বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের একটি বিভাগ, তেমনি আমার সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগের বড় ভাই তোমাদের সবার পরিচিত। তো তোমরা ফেসবুকে দেখবা বড় করে টাইটেল লেখা একজন কন্টেন্ট ক্রিয়েটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আসিফ না লেখা একটা হোয়াট চিহ্ন দেওয়া। তো প্লিজ ওয়েলকাম আসিফ করিম ভাইকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার? আসিফ ভাই আলহামদুলিল্লাহ। তো আমরা গত পর্বে মানিক ভাইয়ের সাথে কথা বলেছি। মানিক ভাই একজন নন এ প্লাস, আপনি একজন এ প্লাস, সরি নন এ প্লাস। হ্যাঁ, আর মানিক ভাইয়ের এইচএসসি তে পয়েন্ট ছিল 4.33। আমি যতদূর জানি আপনারা দুইজন জোট বেঁধে আপনিও 4.33 পেয়েছিলেন এইচএসসি তে, কথা কি সত্য? হ্যাঁ, কথা সত্য। আমি এইচএসসি তে 4.33 পেয়েছি। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আপনার পজিশন কত ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আমার পজিশন ছিল 1274। আর সিট কয়টা ছিল? সিট তখন ছিল 2300 প্লাস, 2300 সামথিং আর কি। তাইলে আপনি আপনার পরে আরো 1200 সামথিং, 1200-র কাছাকাছি স্টুডেন্ট ছিল আপনার পরে, কিন্তু আপনার এ প্লাস ছিল না। না, আলহামদুলিল্লাহ ছিল না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ। আপনার কাছে কি মনে হয় এই যে এইচএসসি তে এসএসসি তে এ প্লাস পাওয়া, এইটা কি একাডেমিক এক্সিলেন্সির কোনো প্যারামিটার? মাঝে মধ্যে প্যারামিটার, কিন্তু সব সময় না। আমাদের যেই স্টুডেন্টরা আছে তারা, তুমি একটা জিনিস খেয়াল করবা যে তারা সবসময় মনে করে যে আমার এসএসসিতে প্লাসটা ছুটে গেল, আমার এইচএসসিতে প্লাস ছুটে গেল, আমি মনে হয় চান্স পাবো না ভার্সিটিতে। এটা কিন্তু অনেকে মনে করে, কিন্তু আমরা যখন চান্স পাই, মানে আমরা যখন পরীক্ষা দিই, তখন অনেকে এমন ছিল যাদের প্লাস ছিল না। আমার সাথে আমার বন্ধু বান্ধব অনেকেই আছে যাদের প্লাস নাই, বাট তারা কিন্তু আমার সাথেই পড়াশোনা করতেছে। ঠিক আছে? তো আমার এসএসসি রেজাল্ট এসএসসি ক্লাস 10 এসএসসি রেজাল্ট ছিল মাত্র 3.72 এ মাইনাস। ঠিক আছে? আমার বাসার রিঅ্যাকশন কেমন ছিল এ মাইনাস পাওয়ার পরে? অনেক খারাপ ছিল, রিঅ্যাকশন খুব স্বাভাবিক। তখন ভালো তো হবে না, কেমন ছিল? হ্যাঁ, ভালো, খুবই খারাপ ছিল, খুবই জঘন্য ছিল, রুট ছিল অনেক। হ্যাঁ, রুট ছিল অনেক, খুব এবং স্বাভাবিক। আপনার উপর থেকে কি এক্সপেকটেশন অনুযায়ী তো রেজাল্ট করেন নাই? এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট করিনি। আরেক হলো যখন আমার রেজাল্ট পাইছে তারা তো আমার উপর থেকে যত এক্সপেকটেশন ছিল সব সরাই দিয়েছে। স্বাভাবিক ভাই, যে এ মাইনাস পাওয়ার পর একটা ছেলে একেবারে লাইফের শুরুতে এসএসসি প্রথম পাবলিক পরীক্ষা, প্রমিনেন্ট একটা পাবলিক পরীক্ষা, ওটাতে আপনি এ মাইনাস পাইলেন, এ গ্রেড বা তাও একটা হইতো, এ মাইনাস পাইলেন, তো বাসার লোকজন খারাপ করবে স্বাভাবিক। তারপর আচ্ছা, তো দেখা গেল যে যখন আমার এসএসসিতে এই রেজাল্টটা আসলো, আমি কমার্সে ছিলাম এসএসসিতে। তো আমার একটা বড় ভাই আছে সাইফুল ইসলাম, উনি আমাকে বলল যে তুমি একটা কাজ করো, কমার্স থেকে এই রেজাল্ট নিয়ে আসলে একটু টাফ, তুমি একটা কাজ করো, তুমি আর্টস নাও, আর্টস নিয়ে তারপরে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে ট্রাই করো। তাই আমি ভাবলাম যে আচ্ছা, ভাই যেহেতু বলছে, ভাই এক্সপিরিয়েন্স, ভাই জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর আমি এইচএসসিতে আর্টস নিলাম। আর্টস নেওয়ার পর ভাই হলো আমার মানে আলো দেখানো আর কি। হ্যাঁ, মেন্টর। হ্যাঁ, ভাই হলো এবং ইন্সপিরেশন। কিছু মানুষ থাকে যারা আসলে নিয়ে আসে একটা রাস্তায়। হ্যাঁ, ওই ভাই আমাকে অনেক হেল্প করছে এবং কি আমাকে এই পথটা অন্তত চিনাইছে, ইমাম। হ্যাঁ, তো তারপর উনি আমাকে বলল যে ভাই তুই আর্টস নে, তাহলে তুই ভালো কিছু করতে পারবি। তো আমি আর্টস নিলাম। আর্টস নেওয়ার পর আমি এইচএসসিতে অনেক সিরিয়াসলি পড়াশোনা করলাম, কারণ আমার এসএসসিতে অলরেডি কম, মানে আপনি এসএসসির যে রেজাল্ট, এটাকে ফুয়েল হিসেবে, মোটিভেশন হিসেবে এইচএসসি তে নিছেন। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি যদি কমার্সেই থাকতেন এইচএসসি তে, আপনার পক্ষে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পসিবল ছিল? কমার্স কি টাফ? কমার্স থেকে টাফ, কারণ আমি আরেকটা ভালো কথা, তখন মনে হয় কমার্স থেকে 2020 সালে মনে হয় ফর্ম টানতে 8.50 লাগতো, আই গেস, আই এম নট শিওর, বাট লাগতো মনে হয়। আমি হয়তো ফর্মই তুলতে পারতাম না কমার্স থেকে। আচ্ছা, তারপরে সিইউনি থেকে হয়তো বা ফর্মই তুলতে পারতাম না। তারপর আপনি পড়াশোনা করলেন এইচএসসি তে? হ্যাঁ, এইচএসসি তে আমি অনেক ভালোভাবে পড়াশোনা করি, সেই পড়াশোনা দেই, তো টেস্ট পরীক্ষা দেই, এবং কি টেস্টের পরে তো জানোই যে করোনা আসে আমাদের বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে। কত? এইচএসসি 20। এইচএসসি 20? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো করোনা আসার পর তো পরীক্ষা পিছায় যায়,
পরীক্ষা পেছাইতে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে একটা জিনিস হয় যে পরীক্ষা হবে না, এসএসসি পরীক্ষা হবে না, ওদেরকে অটো পাস দেওয়া হবে এবং কোন একটা ভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে। হ্যাঁ জেএসসি আর হলো এসএসসির মাধ্যমে সমন্বয় করে হলো একটা রেজাল্ট দিবে। তো আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে যে আমি পড়াশোনা করলাম, এত পরীক্ষা দিয়ে পড়তেছি না, আবার তার মধ্যে আমার এসএসসি তেও রেজাল্ট ভালো না। একে হলো এসএসসি তে রেজাল্ট ভালো না, আর সবচেয়ে বড় কথা হলো আমি এত কষ্ট করলাম যেন আমি একটা প্লাস পাই, এত কষ্ট করলাম, ঠিক আছে। এত কষ্ট করার পর যখন দেখি যে পরীক্ষাটা হবে না, আমার মাথায় তো পুরো বাজ পড়ছে, ঠিক আছে। ভালো স্টুডেন্টদের জন্য এই জিনিসটা আসলে কষ্টকর, ভালো যায় একটু আসলে পরিশ্রম করলে তাদের জন্য আমি বলবো না আমি ভালো স্টুডেন্ট, বাট পরিশ্রম করছি আমি পূর্বের চেয়ে বেশি পরিশ্রম করছি, অনেক বেশি পরিশ্রম করছি। পরে হলো তোমার ধরো পরীক্ষা হলো না, সমন্বয় করে দিল, সমন্বয় করে দেওয়ার পর আমার রেজাল্ট আসছে হলো 4.33, ঠিক আছে। ভাগ্য ভালো আমার যে আমি জেএসসি তে গোল্ডেন পাইছিলাম, ঠিক আছে। জেএসসিটা এখানে একটা কভার হয়ে গেছে, তাছাড়া আপনার জন্য ফর্ম তোলা কষ্টকর হয়ে যাবে। যেমন ধরো 2020 সালে ঢাকা ইউনিভার্সিটি যদি আর্টস থেকে বি ইউনিট থেকে কেউ ফর্ম তুলতে চাইতো তাহলে তার লাগতো 8, দুটো মিলে 8, আর আমার ছিল হলো 8.05, মানে একটুর জন্য ধরো আমার এইচএসসি তে কত আসছে 4.33, আমার যদি 4.27 আসতো তাহলে আমি ফর্ম তুলতে পারতাম না ঢাকা ইউনিভার্সিটিতে, জাস্ট একটুর জন্য পার হয়ে গেছেন। জেএসসি তে ভালো রেজাল্ট ছিল এই জন্য। হ্যাঁ, তো কিছু মানুষের জন্য আশীর্বাদ ছিল, আশীর্বাদ বলবো কিনা জানি না, অটো পাস একটা কার্ডস, অবশ্যই একটা কার্ডস। তবে আমার জায়গা থেকে আমি তখন ক্লাস 8-এ পড়তাম, আপনি যখন এইচএসসি দেন 2020 সালে, আমি 19-এ জেএসসি দিছি, 9-এ পড়তাম, ওই সময় কোভিড আসে। ওই সময় আমি যে কলেজে পড়তাম নরোডেমে, পরে পড়েছি, আমি জানতাম না ওখানে পড়বো, নরোডেমে কয়েকজন বড় ভাইয়ের সাথে পরিচয় ছিল। তো নরোডেমের স্টুডেন্টরা জানেন যে কতখানি স্ট্রাগল করে পড়াশোনা নিয়ে, প্রচুর পড়াশোনা করে। এই স্টুডেন্টদের কাছে অটো পাস কিন্তু খুব একটা সুবিধাজনক ছিল না। আপনাদের সময় দেখেছি আপনাদের বারবার পরীক্ষার আশা দেওয়া হয়েছে, এই তারিখ থেকে পরীক্ষা হইতে পারে, ওই তারিখ থেকে, এবং আমি দেখছি আমার আশপাশে যাদের দেখছি আপনাদের ব্যাচের প্রত্যেকে কিন্তু প্রিপেয়ার্ড ছিল যে আমার হইলে আমি নিজের বেস্টটুকু ওখানে পরীক্ষায় দিব। বাট এখানে সরকার একটা স্টুপিড সিদ্ধান্ত নেয়, আপনাদের অটো পাসটা দেয়। আপনারা, আমার মনে হয় না যে আপনারা কেউ অটো পাসের পক্ষে ছিলেন, বা এরকম বেশিরভাগই হয়তো যারা পড়াশোনা করছে তারা এটা পক্ষে ছিল না, তাদের জন্য আপনি জাস্ট একটুর জন্য বেঁচে গেছেন, এরকম হয়তো অনেকে একটুর জন্য বাঁচে নাই। এখানে অনেক আনফেয়ার ব্যাপার স্যাপার হয়েছে, আমি বলি যেটা অনেকে আছে যারা এসএসসির পর পড়াশোনা করে নাই, ঠিক আছে। আমি নিজে আমার একটা ফ্রেন্ডকে চিনি, সে এসএসসি তে পড়াশোনা করছে, ইন্টারভিউতে কাজ ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছে, সে জেএসসি তে প্লাস পাইছিল, তারপর এসএসসি তে প্লাস পাইছে, কিন্তু কলেজে ওঠার পর সে আর পড়াশোনা করে নাই, ঠিক আছে। সে জব করছে, এদিকে ওদিকে ঘুরছে ফিরছে, সারাদিন খেলছে, সবকিছু পরেই নাই, কিন্তু ওর কিন্তু অটোপাসে কিন্তু প্লাস আসছে। সে এখন কোথায় পড়ে? সে এখন পড়াশোনা করে না, জব করে আর কি। এই মানে না, আমরা এই জিনিসটাকে খারাপ হিসেবে দেখছি না, বাট একাডেমিক জায়গা থেকে আমরা দেখছি যে ওই এ প্লাস দিয়ে তো কোনো কাজে আসলো না, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এই আর কি, এই জিনিসটা তো একদিক দিয়ে আবার ধরো আমার জন্য ভালো হয়েছে। আমার দিক দিয়ে কোন দিক দিয়ে ভালো হয়েছে আমি বলি, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রেজাল্টের উপর 80 মার্ক ছিল। হ্যাঁ, আপনাদের সময় আমাদের সময় 20, 80 মার্ক ছিল। আমাদের থেকে শুরু হয়েছে যে 20 মার্কে, করোনার জন্য ওটা 200 মার্কের পরীক্ষা 100 মার্কে নিয়ে আসছিল। ও, আপনাদের থেকে শুরু। হ্যাঁ, তো ওদিক দিয়ে আমার হলো লাভ হয়েছিল আর কি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, এখানে ভালো করেছেন। আপনি এখন পড়াশোনা করছেন কোন ডিপার্টমেন্টে? আমি এখন পড়াশোনা করছি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, দুনিয়াতে যে এত অশান্তি, এটার পিছনে আপনারা কি করতেছেন? আমরা অনেক চেষ্টা করছি যেন দুনিয়াতে শান্তি ফিরে আসে। আমরা মানে আপনারা পড়েন কি? আপনারা মেইনলি কি পড়েন? আমরা হলো পড়াশোনা করি, ধরো কোথায় কনফ্লিক্ট হচ্ছে, কেন হচ্ছে, এই রিজনগুলো কি পিছনের। ধরো আমি আজকে তোমার আর আমার মধ্যে কোনো একটা ফাইট হলো, ঠিক আছে, আসিফ আর রিয়াদ একটা ফাইট করতেছে, সবাই মানুষ কি দেখে যে আসিফ আর রিয়াদের মধ্যে যুদ্ধ, ঠিক আছে। কিন্তু আমরা বের করি, চেষ্টা করি যে যুদ্ধের কারণগুলো কি, কেন আসিফ রিয়াদ ক্যাটারগুলো কি হইতে পারে। হ্যাঁ, এটা তারপরে ধরো আপনাদের তাইলে কি আপনাদের পেশাগত ক্ষেত্র কি যুদ্ধের জায়গা? ব্যাপারটা যুদ্ধ নিয়ে এমন না, জিনিসটা তুমি চিন্তা করো, ধরো কোথাও একটা যুদ্ধ হলো, ঠিক আছে, ওই যুদ্ধটা কেন হলো এটা নিয়ে আমরা বিশ্লেষণ করি, আর এক হলো ওই যুদ্ধটা থামানোর চেষ্টা করি। এখন যুদ্ধ থামানোর পর, দুটো দেশের মধ্যে যুদ্ধ থামানোর পরে কিন্তু কাজ শেষ হয়ে গেল না, ওখানে কিন্তু অনেক কিছু হয়। ধরো এক জায়গায় বোম পড়লো, বোম পরে কিন্তু এলাকা ধ্বংস হয়ে যেতে পারে, ওইখানে আবার পিস বিল্ডিং দরকার, ঠিক আছে। মানুষের মনের মধ্যে যে ভয়, তুমি ধরো এক জায়গায় দাঁড়ায় আছো, তোমার উপর দিয়ে একটা বোম গেল, তো তোমার মনের মধ্যে একটা ট্রমা তৈরি হলো, ওই জিনিসটা কিভাবে কাটানো যায়, এগুলো নিয়ে হলো নরমালি আমরা পড়াশোনা করি। মেন্টাল হেলথ নিয়ে? হ্যাঁ, মেন্টাল হেলথ আছে এর মধ্যে অবশ্যই। তো পিচ এন্ড কনফ্লিক্ট স্টাডিজ আমি যতদূর জানি সোশ্যাল সায়েন্সের একটা ডিপার্টমেন্ট, এবং আমরা যতদূর জানি গবেষণার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কলারগুলো আছেই, পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো, এগুলো একটা হাই রেশিও আছে যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে দেশে পড়াশোনা করছে, এবং এনজিও ফিল্ড, সরকারি চাকরি ফিল্ড, বিসিএস টিসিএস, এগুলো তো আছেই। এছাড়া অনেক ফিল্ড এখানে পাওয়া যায়।
আপনি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে কেন আসলেন? শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে আসার মেন কারণ ছিল আমার যে আমি একটা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো কিছু একটা পড়াশোনা করব, ঠিক আছে, ইন্টারন্যাশনাল পড়াশোনা, তো মানে আন্তর্জাতিক সম্পর্ক যেটা আর কি বিয়ন্ড বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা ব্যাপার ছিল আমার মধ্যে। তো আমার সিরিয়াল অনুযায়ী আমি আইআর পাই নাই, ইন্টারন্যাশনাল রিলেশন পাই নাই। তো তারপরে আপনার তারপরের অপশন ছিল পিচ এন্ড হ্যাঁ, কনফ্লিক্ট। তারপরের অংশ ছিল যে আইআর রিলেটেড কি আমাকে পড়াচ্ছে, কে আমাকে পড়াচ্ছে, তো আমি শান্তি সংঘর্ষ অধ্যয়ন। হ্যাঁ, আমার এমন ছিল যে আমার ফার্স্ট চয়েস ছিল যদি ল পাই, ল তো হইলো না আমার সিরিয়াল দিয়ে। তারপরে সেকেন্ড ছিল জার্নালিজম, তো জার্নালিজম কিছু সিরিয়ালের জন্য ছুটে গেল। থার্ড অপশন ছিল আমার জন্য অ্যানথ্রোপোলজি। আমার মানুষের কালচার, মানুষের ব্যবহার, মানুষের ইতিহাস, আচার আচরণ এগুলো নিয়ে পড়তে ভালো লাগে, এই জন্য অ্যানথ্রোপোলজি নিলাম। এবং আমাদের প্রত্যেকের সামাজিক বিজ্ঞান যেটা বললাম, অনুষদের একটা হাই রেশিও উচ্চশিক্ষার একটা সুযোগ আছে, গবেষণার একটা সুযোগ আছে। তো এই গেল হচ্ছে একটু বড়দের ব্যাপার স্যাপার যারা ভার্সিটিতে আসছে। কিন্তু যারা ভার্সিটিতে আসে নাই, যারা ধরেন আজকে আমরা গতদিন মানিক ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলেছি যে যারা কম মানে এক্সপেক্টেড রেজাল্ট করেছে, অনেকে প্রত্যাশার চেয়ে কম করেছে, প্রত্যাশার চেয়ে বেশি করেছে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? যারা ভালো রেজাল্ট করেছে এবং প্রত্যাশার চেয়ে বেশি করেছে, এদেরকে অনেক বেশি উচ্ছ্বাসিত হওয়া উচিত এই সময়? হ্যাঁ, আমি তোমার এই কোশ্চেনে একটা কথাই বলবো, সেটা হলো তুমি পরীক্ষা দিয়ে ফেলেছো, তোমার রেজাল্ট এসে পড়ছে, এখন তুমি কি টাইম মেশিন দিয়ে সেটা আবার পিছনে যেতে পারবা? নো, এটা আমাদের পক্ষে পসিবল না যে আমরা আবার ওই প্রথম পরীক্ষায় যাব। যদি একান্ত যদি বোর্ডের কাউন্টিং এ ভুল হয়, আমি সর্বোচ্চ বোর্ড চ্যালেঞ্জ করতে পারি। এছাড়া আমার পরীক্ষায় আমি যা লিখে আসছি ওটা তো চেঞ্জ করা সম্ভব। হ্যাঁ, এখন আমার কি করতে হবে? এখন আমি কি চাইলেই 2 বছর পিছনে যেতে পারবো যে আমি আবার প্রিপারেশন নিব, আবার পরীক্ষা দিব? ওইটা যেহেতু আমার হাতে নাই, যা হয়ে গেছে তা গেছে। এখন আমার যেটা করতে হবে সেটা হলো, আমার হাতে খুব বেশি টাইমও নাই, আমার হাতে আছে 2 মাস। আমার রেজাল্ট কি, আমার ওইটা কি, এটা কি, এগুলার রেজাল্টের দিকে তাকানো যায় না। আমি একেবারে, আমার তো এই সময় দেয়ালে পিঠ থেকে গেছে, ডু অর ডাই, করো না হয় মরো। আমার এই জায়গাতে আমি যদি অ্যাডমিশন প্রিপারেশন নাও নেই, কারো কিছু যায় আসবে না, বাট আমি যদি নেই, আমার ভাগ্যটা পরিবর্তন করা সম্ভব এখানে এসে। আমার ঢাকা মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট করে নেওয়া পসিবল, কারণ এই রেজাল্টে তো আমরা বাবা মাকে খুশি করতে পারি না, কিন্তু এর চেয়ে সবচেয়ে বড় খুশি দিতে পারে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে। তো এখন আপনার কাছে কি মনে হয় যে যারা একেবারে পড়াশোনা করে নাই কিংবা ভেঙে পড়ছে, এতদিন পড়ে নাই, এইচএসসি খারাপ দিয়ে বা রেজাল্টেও দেখলো যে খারাপ হওয়ার কথা ছিল, খারাপই হয়েছে, ও কি পড়াশোনা ছেড়ে দিবে? নাকি যারা বি ইউনিটে প্রিপারেশন নিচ্ছে ও এখন থেকে আবার রিস্টার্ট? আমি একটা কথা সবসময় অনেক জুনিয়রদেরকে বলি, সেটা হলো কোনো একটা জিনিস শুরু করার বেস্ট টাইম ছিল যখন এটা শুরু করার দরকার, আর সেকেন্ড বেস্ট টাইম হলো আজকে। বেটার, ঠিক আছে, বেটার হলো আজকে। ভাই তুই পড়, আজকে থেকে পড়, এই যে এই টাইম থেকে পড়াশোনা শুরু কর। 10 ঘন্টা 12 ঘন্টা, এটা হচ্ছে লেট বেটার দেন নেভার। হ্যাঁ, 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পর, কোনো কাজ রাখিস না আগামী 2-3 মাস পর, চান্স ইনশাআল্লাহ হবে। এটা দেওয়ার মালিক আল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো না, দেশে একটা দুইটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে ভাই, বাংলাদেশে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, আমার যে শুধু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে এমন না। গুচ্ছর আন্ডারে 23টার মতো মনে হয় বিশ্ববিদ্যালয়, তাইলে আর গুচ্ছতে কিভাবে পোলাপান চান্স না পায়? এতগুলা সিট, যে কনসিস্টেন্ট থাকবে, পড়াশোনা করবে, তার কোথাও না কোথাও চান্স হবেই অবশ্যই। তবে আমাদের আরেকটা বিষয় করা উচিত না, এটা আমার ক্ষেত্রে, আমার ব্যাচে অনেককে দেখছি যে মোটামুটি ভালো প্রিপারেশন থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রমিনেন্ট যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো বাদ দিয়ে বাকিগুলোর ফর্মই তুলে না, পরে এগুলো তো চান্স পায় না, বাকিগুলোতে আবার হয় না, সেই সেকেন্ড টাইম দিয়ে পরে আবার গুচ্ছতেই যাইতে হয়। না, অনেকের আসলে ওভার কনফিডেন্স থাকে। এই ওভার কনফিডেন্স এবং লোয়ার কনফিডেন্স দুইটার একটাও থাকা যাবে না, মাঝামাঝি পর্যায়ে থাকতে হবে। এই তো, হ্যাঁ, ওভার কনফিডেন্স থাকা যাবে না ভাই, সব জায়গায় ফর্ম তুলতে হবে, সব জায়গায় পরীক্ষা দিতে হবে। যেখানে আমি চান্স পাই, আমার যদি প্রিপারেশন ভালো থাকে, আমি যদি 2 মাস কষ্ট করি আরো, তাহলে হয়তো আমার একটা চান্স হয়েই যাবে। কারণ আমি যে জিনিস শিখতেছি এটা তো আমার থেকে কেউ কেড়ে নিবে না, আমি তো পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে পারবো। অবশ্যই না। আচ্ছা, আপনার গল্প শুনছিলাম হচ্ছে এসএসসি যখন আপনি A- পাইলেন, বাসা থেকে কথা শুনতে হবে, এটা শুনেছি আমরা। এইচএসসির যেদিন রেজাল্ট হইলো, অটো পাসের রেজাল্ট, এই দিন রিঅ্যাকশন কি কোনো রিঅ্যাকশন ছিল নাকি হো গিয়া? আসলে ব্যাপারটা হলো, এসএসসি রেজাল্টটা খারাপ হওয়ার পর ফ্যামিলি থেকে যে একটা রিঅ্যাকশন পাইছিলাম, আমি ওইটার জবাব দেওয়ার জন্য এইচএসসিতে একটা মানে কামব্যাক দেওয়ার চেষ্টা করছিলাম, বাট মানে ওরা তো আমার আশা ছেড়েই দিছে, সো ওই হিসাবে এমন কোনো রিঅ্যাকশন আমি পাই নাই। না, আপনার রিঅ্যাকশন কি ছিল? আমার রিঅ্যাকশনে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, আবার একদিক দিয়ে এটাও ভাবতেছিলাম আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বাট খুশি হয়েছে কখন একটু, যখন হলো ঢাকা ইউনিভার্সিটির যে ইয়েটা দিছে, মানে পরীক্ষাটা হবে, আবেদনের যোগ্যতা যখন দিছে, তখন হলো আমি একটু খুশি হয়েছি, যাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তখন আপনার মধ্যে হীনমন্যতা কাজ করে নাই যে আমি এসএসসিতে A- পাইলাম, এইচএসসিতে টেনে A গ্রেড পাইলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করব, এটা নিজের সাথে বেশি ওভার কনফিডেন্সই হয়ে যাচ্ছে কিনা? না, ব্যাপারটা হলো আমি ওইভাবে চিন্তা করছি যে আমি যখন আমার ভাইয়ের সাথে ওই যে বললাম সাইফুল ইসলাম ভাই, ওনার সাথে যখন এই ব্যাপারটা নিয়ে আলাপ করলাম যে ভাই
আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, আমি কি করব? ভাই বললো যে তোমার অ্যাডমিশনের রেজাল্টের উপরে কত, আমি বললাম 20। পরে আমরা একটা জিনিস হিসাব করে দেখলাম যে 20-এ আমি হলো 16 সামথিং পাই, মাত্র 4 মার্ক। আমি বললাম মাত্র 4 মার্ক, এটা তো আমি রিটেন আর এমসিকিউ দিয়ে কভার করা সম্ভব। হ্যাঁ ভাই, যে যার 2টা প্লাস আছে ওর থেকে মাত্র আমি 4 মার্ক পিছানো, ওর চেয়ে আমি একটু বেশি পড়বো, হ্যাঁ আমার 4 মার্ক কভার করার কোনো ব্যাপার সেটাই তো। আমার ভাই আমার বলছে ভাই তুই পড়, আমি পড়ছি। তাহলে যারা এই সময় ভাবতেছে যে এই হইলে সেই হবে না, এই রেজাল্ট খারাপ হইলে ঢাবিতে চান্স হবে না, রেজাল্ট খারাপ হইলে বাপ মায়ের মুখ দেখাই দেওয়া হবে না, এই রেজাল্টের রেশ কতদিন? আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকার রেশ কতদিন? সেটাই তো। তুমি যখন একটা মানে এই যে দেখো আজকে আমি এখানে গর্বের লেভেলটা কত বড় হবে দেখেন। আজকে এই যে আমি এখন বলতেছি তোমার কনফিডেন্সের সাথে, Exactly. অথবা এক তো মানে আমরা ক্যামেরা কিন্তু দেশে কিন্তু লাখ লাখের প্লাস পাই, আমরা প্রত্যেকটা এই প্লাসকে নিয়ে বসি না কিন্তু এখানে, বা তাদের গল্প কেউই শুনে না। বাট আপনি একজন নন এ প্লাস, এই যে আপনার গল্প শুনতেছি কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। হ্যাঁ আমি সেটাই, এবং আমি ক্যামেরার সামনে এসে বলতে পারতেছি যে আমি 3.72 পাইছি, 4.33 কিন্তু পাইছি এখানে ভাই। যদি কোথাও চান্স না পাইতেন এটা কিন্তু এটা তখন কি লজ্জা বলতে হতো। পারতাম? তখন আমার লজ্জা লাগতো বলতে, কিন্তু এখন আমি প্রাউডলি বলতে পারি, কারণ আমি ভাই কষ্ট করছি, আমি এই জায়গায় আসছি। এক্স্যাক্টলি। এজন্য তোমাদের বলছি যে এইচএসসি তে যারা কম নাম্বার পাইছো বা কম রেজাল্ট পাইছো, কম পয়েন্ট পাইছো, তারা এইটাকে ধরে সারা জীবন চালাবা, বা এই অপমানটা বা এই ছোট হওয়াটা, পরিবারকে মানুষের কাছে ছোট করার এই বিষয়টা কি তুমি ধরে রাখবা, নাকি তোমার অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে সেটা রিকভার করে দিবা? এটা ইটস আপ টু ইউ গাইস। তো ভাই তারপরে বলেন, আপনার ঢাকা বিশ্ব এই যে রেজাল্ট হইলো, অটো পাসের যে রেজাল্টটা হইলো, তো আপনারা করোনার জন্য একটা হিউজ টাইম পেয়েছিলেন অ্যাডমিশনের সময়টাতে। তো আপনার যখন এইচএসসি রেজাল্ট হলো, এর কতদিন পর আনুমানিক পরীক্ষা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে? এইচএসসি রেজাল্টের মোটামুটি 1 বছর পর। 1 বছর। তো 1 বছরের গল্পে যাব না, ওদের হাতে যেহেতু 1 বছর নাই, ওদের হাতে সর্বোচ্চ হলে 2 মাস এরকম টাইম আছে। ওদের পরীক্ষার ডেটও দিয়ে দিছে যে কবে হবে, ডিসেম্বরের 13 তারিখ, 13 তারিখ খুব সম্ভবত। তো ওদের পরীক্ষা শুরু হবে। তো এই যে আর মাত্র 2টা মাসের মতো সময় আছে, ওদের আসলে সময়টা এখন কেমনে অতিবাহিত করা উচিত? আচ্ছা এখানে তোমাকে আমি একটা কথা বলি। 2টা শ্রেণীতে বলবেন, একটা হচ্ছে যারা বাসা থেকে প্রিপারেশন নিচ্ছে, আর একটা যারা ঢাকায় কোচিং করতে আসছে। ওকে, আমি তোমাকে এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। যারা বাসায় থেকে পড়াশোনা করতেছে তাদের তো চিন্তা ভাবনা খুবই কম, তাদের কাপড় ধোয়া লাগতেছে না, তাদের খাবারের চিন্তা করা লাগতেছে না, খাবার রেডি, শুধু খাবে আর পড়বে। ভাই আপনি কি অ্যাডমিশনের সময় বাসায় ছিলেন? না, আমি ঢাকায় ছিলাম। আচ্ছা। ঠিক আছে, তো আমি তোমাকে আমার এই জিনিসটা বলি যে যারা ঢাকায় থাকে ওরা জিনিসটা কিভাবে কি করতে পারে। আমি যখন ঢাকা আসি নভেম্বরের শেষের দিকে, আমি ডিসেম্বর এবং জানুয়ারি মাস 2 মাস পড়ি। আমি 1 বছর সময় পাইছি, এই না যে মানে আমি আগে থেকে জানতাম। আমাদের কিন্তু প্রথম ডেটটা ছিল ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, ঠিক আছে, 2021 সালের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে। তো আমি আসি 2020 সালের নভেম্বরে ঢাকায়, নভেম্বরের শেষে। আমি জানি রেজাল্ট হওয়ার কথা ছিল মনে হয়, তাই না? কিসের? এইচএসসির? না না না, এইচএসসি রেজাল্ট তো অক্টোবরে দিয়ে দিছে। ও আগে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, তারপর? তো আমি নভেম্বরের শেষের দিকে ঢাকা আসছি। নভেম্বরের শেষে ঢাকা এসে ডিসেম্বর এবং জানুয়ারি 2 মাস পড়ছি। এই যে তোমার আমাদের যে জুনিয়রদের যাদের এখন এক্সাম, ওদের কয় মাস আছে? 2 মাস। আমি ওই 2 মাস পড়ছি। পড়ার পর আমার রুমে যত বড় ভাই ছিল, আমি বড় ভাইদের সাথে থাকতাম। বড় ভাই ছিল, একজনকে বাংলা, একজনকে ইংরেজি, আর একজনকে সাধারণ জ্ঞান বই দিছি, দিয়ে বলছি কোশ্চেন করেন। পরে ধরেন ওনারা যদি 20-30টা কোশ্চেন করতো, আমাকে 2-3টা আটকাতে পারতো। এবার বুঝো আমি কি পড়াশোনা করছি। সো অবশ্যই সম্ভব ভাই। আমার ওই 2 মাসের পড়ায়, ওই 2 মাসে আমি ভালো করে পড়ছি, ওই 2-3 মাসে আমার ভালো করে পড়াশোনা হয়েছে। এরপর আমার আহামরি পড়া হয় না, এরপর হয়েছে আমার রিভিশন। এটাই রিভিশনটাই দরকার অনেক বেশি, কারণ আমরা তো যখন পড়ি এটা শর্ট টার্ম মেমোরিতে থাকে, এটা লং টার্ম মেমোরিতে যাওয়া, সেট হয়ে থাকা, কোশ্চেন দেখলে অ্যান্সারে বসে দেওয়া, এটা একটা ফ্যাক্ট। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দিয়েছিলেন? আমি চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছি। আর হলো হ্যাঁ, চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পাইছি বলতে, চিটাগং ইউনিভার্সিটিতে হলো আমার সিরিয়াল আসলে 3000, কিন্তু আমি পরে শুনছি যে সিরিয়াল 7000 অনুযায়ী নাকি ডাকছে পর্যন্ত, 7000 পর্যন্ত চান্স পাইছে। হ্যাঁ চান্স। তারপর গুচ্ছে হলো আমি 65 প্লাস পাইছিলাম, তো অবশ্যই এটা তো চান্স হইছে। তো একটা বিশ্ববিদ্যালয় আসতো, যেকোনো একটা। এই দুটোতে পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, মানে ঢাকা ইউনিভার্সিটি আর হলো গুচ্ছ আর হলো চিটাগং ইউনিভার্সিটি, এই 3 জায়গায় পরীক্ষা দিয়েছি। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার পরীক্ষা ছিল 5 তারিখ নভেম্বরের 2 তারিখ হলো আমার রেজাল্ট দিয়ে দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। এই জন্য আর পরীক্ষা দিতে যান না? হ্যাঁ, এরকম আমার অনেকগুলো ফর্ম তোলা ছিল, সেগুলো আর যাওয়া হয় না ঢাকা ইউনিভার্সিটি রেজাল্টের জন্য। দ্যাটস গ্রেট। আপনাকে যারা ভিডিওতে দেখছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিংবা পড়ে না, অনেকে আপনাকে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখে। আপনি শুরু করেছেন কবে থেকে? আমি শুরু করেছিলাম 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে। মানে বেশি দিন না, 1 বছর হইছে মনে হয়? না না না, 1 বছরের বেশি, 1.5 বছরের উপরে। 1.5 বছরের উপরে হইছে। আচ্ছা, আপনার পেজে মনে হয় এখন 1 লাখের উপরে ফলোয়ার? হ্যাঁ, 1,10,000 আছে। তো ভার্সিটিতে তো সবাই এখানে চান্স পেয়ে এসছে, স্ট্রাগল করে এসছে, তার মধ্যে নিজের এই যে ক্রিয়েটিভিটি দেখায় বা যেটা করেই হোক, যেমন আপনাকে আমি যেমন বলছি, সেদিন আপনি দেখলেন আমি সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর নিচে ছিলাম, আমার ফ্রেন্ডরা বললো আরে ওই ভাই টিকটক করে না, এটা বললো। এটা বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু শুনতে হয়। তো এটা নিয়ে আপনার তো আমি শুনেছি আপনার ব্যাপারে, আপনার রেজাল্টও ভালো ডিপার্টমেন্টে, তো সবকিছু মিলে মেইনটেইন করতে কোনো ঝামেলা হয় না তো, তাই না?
মেনটেন করতে তো ঝামেলা হবেই। তুমি যখন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা, বাসায় তোমার কিছু অনেক- বলে এটার জন্য? না, এটা নিয়ে আমার বাসায় কিছু বলে না। আম্মু অনেক সাপোর্টিভ, আম্মু আমাকে আরো সাপোর্ট করে যে সমস্যা নেই, বানা। বানা। হ্যাঁ, তো ব্যাপারটা হলো আমার একটু ঝামেলা হয় কোন জায়গায়, যখন পরীক্ষাগুলো হয়, আমাদের পরীক্ষা অথবা অ্যাসাইনমেন্ট, যে একটা সেমিস্টার শুরু হলে তখন মজা লাগে যে সেমিস্টারের শুরুতে কোনো চাপ নাই, কিন্তু যখন 1-2 মাস চলে যায় সেমিস্টারের, তারপর থেকে শুরু হয় মিড, তারপর আমার সিটি থাকে, প্যারা শুরু। অ্যাসাইনমেন্ট থাকে, প্রত্যেকের একটা ফাইনাল অবস্থা। এক্সাম, সবার সেম অবস্থা। তখন হলো মেনটেন করতে একটু সমস্যা হয়। তখন দেখা যায় যে আমি একদিনে 4-5টা ভিডিও বানানোর চেষ্টা করি, যেন পরে ওগুলো আবার আস্তে পরে আস্তে আপলোড আস্তে করা আস্তে যায়। গ্র্যাজুয়ালি আপলোড করবেন। আচ্ছা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনে আসবে তারা নিশ্চয়ই আপনার সাথে কথা বলবে, ইন্সপিরেশন নেবে, মোটিভেশন নেবে। আজকে আপনার থেকে মোটিভেশন নিলে হচ্ছে এসএসসি এইচএসসি A- গ্রেড দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের একটা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট সাবজেক্টসে আপনি পড়াশোনা করছেন, ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন। এটা নিশ্চয়ই আমাদের স্টুডেন্টদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে, এবং ওরা নিশ্চয়ই আপনার ক্লাস দেখেছি কিনা জানি না, আপনি একদিন বোর্ডের সামনে ওদের সাথে কথা বলেছিলেন। তবে তোমাদের জানিয়ে রাখছি, তোমাদের আসিফ ভাই তোমাদের একাডেমিক ক্লাসও নেবেন ইনশাল্লাহ। উনি নিজেকে সেইভাবে প্রিপেয়ার করছেন। তো এখন শেষ, ওদের জন্য আর টাইম খুব বেশি নাই। অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এইচএসসি যারা আছে ওদের নিয়ে তো আমরা পরে কথা বলবো, বাট যেহেতু আমরা এইচএসসি রেজাল্ট নিয়ে কথা বললাম আজকে, তো যারা এবার অ্যাডমিশন ক্যান্ডিডেট ওদের দিকে তাকায়া কিছু বলেন, বলে শেষ করে দেন এবং ওদের জন্য শুভকামনা জানান। দ্যাটস ইট। রেজাল্ট যেহেতু দিয়েই দিয়েছে, সেহেতু মন খারাপ করে লাভ নাই, অথবা খুব বেশি খুশি হয়েও লাভ নাই। যারা মানে যাদের রেজাল্ট ভালো হয়েছে, তোমরা হয়তো অনেক খুশি হয়ে গেছে, ইয়েস অনেক ভালো রেজাল্ট করছি। আবার যাদের খারাপ হয়েছে তারা হয়তো অনেক মন খারাপ করতেছো। এগুলো নিয়ে আর ভাবার সময় নাই। তোমাদের হাতে সময় আছে মাত্র 2 মাস। এই 2 মাস কাজে লাগাও, পড়াশোনা করো, প্রচুর পড়ো, 15 ঘন্টা 16 ঘন্টা যা পারো, শুধু খাবা ঘুমাবা, দ্যাটস ইট। এর বাইরে কোনো কাজ নাই। বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড সব কিছু পরে দেখা যাবে, ঠিক আছে? সব পরে দেখা যাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব কিছু পরে দেখা যাবে। সো এখন শুধু পড়া হবে, ঠিক আছে? পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভাই ছোট্ট আরেকটা পয়েন্ট, অ্যাডমিশন টাইমে রিলেশনশিপ, এটা নিয়ে অনেক বেশি একটা আলোচনার বিষয়, অনেক বেশি আলোচনা হয়। এটা নিয়ে আমরা একদিন আলোচনা করবো কিনা? হ্যাঁ, অবশ্যই করা যায়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের নিয়ে এই যে ইন্ডাস্ট্রি একটা আলোচনা আসবে, আমাদের রোমিও ভাই, আসিফ ভাই, তাকে নিয়ে আমরা এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করছি। আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, বলেছিলাম আমার 2বার ডেঙ্গু হয়েছিল। মাঝখানে 1 থেকে 1.5 মাসও না, 1 মাসের মতো ফুল প্রিপারেশন নিতে পেরেছিলাম। ওই সময় একটা সিনেমা রিলিজ হয়েছিল, লাকি ভাস্কর নামে একটা সিনেমা রিলিজ হয়েছিল। তোর মধ্যে যে লাকি ছিল, সে সিনেমার লাস্টে একটা লাইন বলে শেষ করে, হিস্ট্রি অলওয়েজ রিমেম্বার হাউ ইউ ফিনিশড। ইতিহাস সবসময় মনে রাখে তুমি কিভাবে শেষ করেছো, তুমি কিভাবে শুরু করেছো, অনেক বেশি স্ট্রাগল করেছো, এগুলো কেউ মনে রাখবে না যদি তুমি ফিনিশিংটা সুন্দর না করতে পারো। তুমি অনেক স্ট্রাগল করেছো, অনেক পড়াশোনা করেছো, অনেক কিছু করেছো, চান্স পাইলে না মন মতো জায়গাতে, কেউ তোমার পরিশ্রম স্বীকার করবে না। কম পরিশ্রম করেছো, মাঝখান থেকে শুরু করেছো, ফিনিশিংটা দারুণভাবে করলা, তখন তোমাকে পরিশ্রমী হিসেবে সবাই স্বীকৃতি দিবে। এই জন্য যে যে অবস্থায় আছো সেখান থেকে শুরু করো, কারণ হিস্ট্রি অলওয়েজ রিমেম্বার হাউ ইউ ফিনিশড। আসসালামু আলাইকুম।